রোমান্টিক সাসপেন্স ও অলৌকিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। বঙ্গকথা চ্যানেলের আজকের বিশেষ নিবেদন নিহা রঞ্জন গুপ্ত লেখা কুয়াশা। নিহা রঞ্জন গুপ্ত জন্মগ্রহণ করেন 1911 সালে। আদি নিবাস যশোহর। ডাক্তারি পাশ করার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ভারতীয় সেনা দলে যোগ দিয়েছিলেন এবং মেজর পদে উন্নতি লাভ করেছিলেন। যুদ্ধের পর স্নাতকোত্তর শিক্ষা লাভের জন্য লন্ডনে যান। দেশে ফিরে চিকিৎসক হিসাবে যথেষ্ট প্রসার ও প্রতিপত্তি থাকা সত্ত্বেও সাহিত্য জীবনের নেশা থেকে তিনি কোনোদিনই বিরত থাকতে পারেননি। তার প্রথম উপন্যাস রাজকুমার বেরিয়েছিল শিশু সাথী পত্রিকায়। তবে কিরিটিকে নিয়ে লেখা কালো ভ্রমরই তাকে খ্যাতির তুঙ্গে তুলে দিয়েছিল। কম বেশি 100 খানি গ্রন্থে জনক ছিলেন তিনি। তার বহু কাহিনী চলচ্চিত্রায়িত হয় এবং উল্কা, মায়ামৃগ প্রমুখ অনেকগুলি নাটক মঞ্চ সাফল্য লাভ করে। 1986 সালের 20 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক যাত্রা করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু। শুরু হচ্ছে নিহার রঞ্জন গুপ্তর কুয়াশা। মহিতোষের ডায়েরির কয়েকটা পাতা। সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে। ভয়ে গাঁটা একেবারে কাঁটা দিয়ে উঠল মহি। তার সহজ বুদ্ধি বিবেচনা আর বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না, হওয়া সম্ভব নয়। তথাপি দু চক্ষু দিয়ে একটু আগে সে যা দেখেছে সেটাকেই বা অস্বীকার করে কিভাবে, এবং একেবারে ভুতুরে অবিশ্বাস্য বলে উড়িয়েই বা দেয় কি করে? কি আশ্চর্য! ভাবতে গেলে এখনো গাঁটা যেন শিরশির হয়ে উঠছে, গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে। টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্পের শিখাটাকে আর একটু উস্কিয়ে দেয় মহি। আলোর শিখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল। সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আরেকবার মই ঘরটার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখল। ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে। না, নেই কিছু। অথচ এই একটু আগেও দেখেছে সে স্পষ্ট। যদিও ঘরের আলোটা ঈষৎ কমানো ছিল, তবু সেই কম আলোতেই সে স্পষ্ট দেখেছে। চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না। আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বই পড়ছিল মহি। সুন্দর কমনীয় চুড়ি পরা দুখানি হাত কে যেন তার ঠিক পাশের টেবিলে রাখল। চুড়ির মিষ্টি মৃদু আওয়াজে তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল। এক দৃষ্টে কতকটা গভীর বিস্ময়ের সাথে তার সামনের টেবিলে পড়ে ন্যস্ত চুড়ি পরা হাত দুটির দিকে তাকিয়েছিল মহি। কি সুঠাম হাত দুটি টেবিলের উপর ন্যস্ত হয়ে আছে, যেন কোনো দক্ষ শিল্পী সাদা ক্যানভাসের উপরে অঙ্কিত দুটি বঙ্কিম রেখা। কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গে মহি যেন বিস্ময়ে ও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে। কেউ নেই তার সামনে, পাশে, পেছনে কিংবা ওপরে। একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে। আশ্চর্য! তবে এই একটু আগে সে কার দুটি হাত দেখেছিল তার সামনে টেবিলের উপর রাখা? এতক্ষণ তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলামেলা দেখে, অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। দুখানা বাড়ির পরের বাড়িটিতে যিনি থাকতেন রাধানাথ বাবু তখন বারবার মহিকে বারণ করেছিলেন, ও বাড়ি ভাড়া নেবেন না বাবু, অনেক দিন থেকেই বাড়িটা অমনি খালি পড়ে আছে। কেন বলুন তো?
বাড়িটা তো বেশ চমৎকারই দেখলাম। হ্যাঁ, বাড়িটা দেখতে শুনতে চমৎকার, সে বিষয়ে সন্দেহ নেই। তবে রাধানাথ বাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন। তবে কি মশাই? মানে বাড়িটা সম্পর্কে নানা রকম কথা শোনা যায়। এর আগেও দু একজন এসেছেন, তবে টিকতে পারেননি এক রাত্রির বেশি। তাই বুঝি অমন একটা চমৎকার জায়গায় বাড়িটা আজও খালি পড়ে আছে? কি ব্যাপারটা ঠিক বলতে পারেন? ভূতের উপদ্রব আছে নাকি বাড়িটায়? জানি না মশাই, তবে বছর দুই অমনি ভ্যাকেন্টি পড়ে আছে। এবং পূর্বে যে দু চারজন পাড়াতে এসেছিল, তারাও এক রাত্রির বেশি টিকতে পারেনি। হাসতে হাসতে মহি জবাব দিয়েছিল, দেখুন রাধানাথ বাবু, গত 1 মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি, কিন্তু আমারও পক্ষে মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়ি আজ পর্যন্ত দেখলাম না যা ভাড়া পাওয়া যাবে। অথচ আমার ও আমার বুড়িমার পক্ষে ওপর নিচে 4খানা ঘরওয়ালা ওই বাড়িটা একেবারে ঠিক যেমন খুঁজেছিলাম। ভূতের ভয় থাক আর যাই থাক, এই সুযোগটাকে হারাতে আর যেই পারুক, আমি পারবো না। কিন্তু না রাধানাথ বাবু, ভূতের ভয় তেমন আমার নেই। আর তাছাড়া 27 বছর বয়স হলো, আজ পর্যন্ত ওই বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি। বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটা যদি একান্তভাবে উপস্থিত হয়, বহুদিনের আকাঙ্ক্ষাটাও না হয় একসাথে মিটে যাবে। এমনকি বাড়ির মালিক কান্তিবাবু মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি, এবং ভাড়ার কথা বলতে তিনি বলেছেন, দেখুন আগে আপনাকে বাড়িটা স্যুট করে কিনা, তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে। প্রত্যুত্তরে মহি বলেছে, না কান্তিবাবু, সেটা ঠিক হবে না। শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন, যা আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। না না, ভয় নেই আপনার, নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। যদি আপনার থাকা হয়, যা ন্যায্য ভাড়া মনে করেন তাই না হয় দেবেন। মনে থাকে যেন। থাকবে। সমস্ত বিচার বিবেচনা, বুদ্ধি শক্তি যেন কেমন গুলিয়ে যাচ্ছে মহির। একটু আগে যা সে স্পষ্ট দেখেছে, কোনো মতেই সেটাকে অবিশ্বাস বলে উড়িয়ে দিতে পারছে না। আবার মহি বইটা খুলে বসল, এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হলো। আধ ঘন্টা বোধহয় হয়নি, মহি আবার দেখল কেউ এসে টেবিলের উপর চুরি পড়া পেলব হাত দুটি রাখল। এবার কিন্তু মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না, এক দৃষ্টে তাকিয়ে থাকলো ন্যস্ত হাত দুটির দিকে। কি সুন্দর চাপার কলির মতো হাতের আঙুলগুলো। বাম হাতের অনামিকায় একটি রক্ত প্রবালের আংটি। কি সুন্দর নখের ডগা, যেন নখের ডগাকে চন্দনের প্রলেপ মাখিয়ে দিয়েছে। একটানা সেদিকেই তাকিয়ে থাকলো মহি। কি দেখছেন অমন করে? ভয় করছে না আপনার? সুমিষ্ট মেয়েলি কণ্ঠে প্রশ্ন এলো, কিন্তু তখনই মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না। কি জবাব দেবে ভাবছে, চোখ তুলে চেয়ে দেখবে নাকি? কি দেখছেন বললেন না তো? মহি চোখ তুলে তাকাতে লাগলো, কিন্তু না, কেউ কোথাও নেই। তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক, অবিশ্বাস্য? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:30 বাজে। মহির কেমন যেন একটা রোগ চেপে গেছে মাথার মধ্যে। আবার সে পড়বার ভান করে, কিন্তু পড়ায় আর মন বসে না। দু চক্ষুর দৃষ্টি তার অধীর অপেক্ষায় টেবিলের দিকে নিবদ্ধ। তৃতীয়বার আগের বারের মতোই হাত দুটি ন্যস্ত হলো টেবিলের উপরে, এবং এবারে বাম দিকে প্রথমবারের মতো। আশ্চর্য, আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন? ভয় পাননি? সেই মেয়েলি কণ্ঠ। ভয়? ভয় কেন পাবো? মহি এবারে জবাব না দিয়ে পারে না। ভয় পাবেন না মানে?
আচমকা এমনি দুটো হাত দেখলে সবাই তো ভয় পায়। তাছাড়া তাছাড়া কি? আমার হাত দুটি যে আপনার ওই গলাটিকে টিপে ধরবে না, কেমন করে জানলেন? এবার আর মহি না হেসে থাকতে পারে না। হাসছেন যে? বিশ্বাস হলো না বুঝি আমার কথা? জানেন, এই হাতে আমি গলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি। যে দেখুন, দেখুন আমার আঙুলের বাঁকানো ধারালো মুখে এখনো রক্তের দাগ শুকিয়ে আছে। চমকে উঠল মহি। তবে কি নখের ডগায় যা লেগে আছে ওগুলো রক্তের দাগ? আবার মুখ তুলে তাকালো মহি এবং আগের মতোই এবারও দেখল যে ঘর শূন্য। এবং হঠাৎ ঠিক সেই মুহূর্তে দপদপ করে বার কয়েক কেঁপে উঠে টেবিলের ল্যাম্পটা নিভে গেল। ঘরটা ভরে উঠল নিশ্ছিদ্র আধার। একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠেছে। কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন? আমাকে দেখা যায় না, দেখতে পাবেন না আমাকে, কেবল আমার হাত দুটি ছাড়া। স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ, জানেন না এই কথাটা? শোনেননি? অন্ধকার যেন কথা বলে উঠল। কিন্তু আপনি যেই হন, ভূত প্রেতজনী জানবেন, ভয় দেখে আমাকে এ বাড়ি ছাড়তে পারবেন না। তাড়াবো কেন? থাকুন না। তা আপনাকে একা দেখছি, বিয়ে থা করেননি বুঝি? আপনারা যে লোকে বাস করেন শুনি সব কিছু তো আপনারা দেখতে পান, জানতে পান, তা এ কথা জানেন না? কে বললে আপনাকে আমরা সব কিছু জানতে পারি? আমাদের গতিবিধির শক্তির একটা নির্দিষ্ট সীমা আছে, তার বেশি এক চুলও এদিক ওদিক আমরা এগোতে পারি না। তাহলে বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন, সেদিক থেকে গতি আপনাদের তো যত্রতত্র হওয়ারই কথা। সেটাই তো হয়েছে মুশকিল। সব কিছুই আমাদের বায়বীয় হলে কি হয়? সুখ দুঃখ, ব্যথা বেদনা, হিংসা ক্রোধ, সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান। কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ মহি আবার প্রশ্ন করল, এই যে একটু আগে বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন, কিন্তু কেন বলুন তো? সকলকে যে একঘেয়ে পতিব্রতা হতে হবে তারই বা কি মানে আছে? তাই প্রতিঘাতিনী হয়েছে আমি। অদ্ভুত যুক্তি আপনার। অদ্ভুত কিনা জানি না, তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটেনি। বলেন কি? হ্যাঁ, আপনাকে হত্যা করবার আমার ইচ্ছে হচ্ছে। সর্বনাশ, আপনার ইচ্ছেটি তো ভালো নয়। তাই বলে ভয় পাবেন না যেন। এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহস পায়। না পাওয়াটাই স্বাভাবিক নয় কি? কিন্তু আর নয়, ভোর হয়ে এলো। এবারে আমি আজকের রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব। কিন্তু সকালে উঠেই পালাবেন না তো? পালাবো কেন? পালানোর কোনো কারণই ঘটেনি। পরদিন সকালে সারা রাত জাগার পর একটু বেশি বেলা পর্যন্ত মহি ঘুমিয়েছিল। বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার। মহিবাবু, ও মহিবাবু, মহিবাবু। কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমাতে দেখে। ব্যাপার কি এত সকালে? সকাল কোথায় মহিবাবু? বেলা 10টা বাজে যে, এখনো উঠছেন না দেখে। ভয় নেই কান্তিবাবু, আপনার ভূতের সঙ্গে কাল রাত্রে বেশ আমার যাকে বলে ভালোই আড্ডা হয়েছে। বেশ বাড়িটি আপনার শুধু খোলামেলাই নয়, চমৎকার একটা রোমান্সও বাড়িটার সঙ্গে জড়িয়ে গেছে। প্রচুর যেন হাসির কথা বলছে মই। এইভাবে সে হাসতে লাগলো। কিন্তু পরদিন রাত্রি 1:15 পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো দর্শন পাওয়া গেল না, কতকটা যেন হতাশার সঙ্গেই
মহি বিছানায় শুয়ে পড়ল এবং গত রাতের সেই অদ্ভুত অভিসারণীর কথাই ভাবতে ভাবতে বোধ করি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শ্বাসরোধকারী আশ্বস্তি ও বেদনায় ঘুমটা ভেঙে গেল। কঠিন হাতের 10 আঙুল দিয়ে কে যেন শায়িত তার গলা টিপে ধরেছে। তাড়াতাড়ি 2 হাত দিয়ে আততায়ীর হাত দুটো ছাড়বার চেষ্টা করতে মহি চমকে উঠল। চুরি পড়া 2টি হাত লৌহ বেষ্টনীতে তার গলা চেপে ধরেছে। নিয়মিত বারবেল মুগুর ভাজার হাত মহির, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততায়ী লৌহ বেষ্টনী হাতে নিজেকে যেন মুক্ত করতে পারল না সে। ক্রমে শ্বাসস্পষ্ট হয়ে আসছে। একটা গো গো শব্দ মহির কণ্ঠ হতে বের হবার চেষ্টা করে। হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হাতের লৌহ বেষ্টনী গলার ওপর থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ট হাসি। খিলখিল করে আনন্দে কে যেন হাসছে। টনটন করছে ব্যথায় এখনো মহির গলাটা। কেমন লাগলো? মহির গলা দিয়ে কোনো স্বর তখনও বের হয় না। আবার নারীকণ্ঠ প্রশ্ন হলো, রোম্যান্সটা উপভোগ করলেন কেমন? নারীর বিলব বাহুতে চিরকাল আপনারা পুরুষেরা কামনার পরশই পেয়ে এসছেন। মৃত্যুর পরশটা পেলব হাতে কেমন লাগলো? মহি তখনই কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। কি ভাবছেন? ভাবছি ভাবছি বিংশ শতাব্দীর নারী আপনি, নাকি আদিম প্রস্তুত যুগের বন্য নারী? বিংশ শতাব্দীর তন্নি নারীও তো সেই আদিম যুগেরই প্রবাহিকা। সেই রক্তমাংস, সেই সব কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র। আপনি রাক্ষসী। তবু নারী, এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না? যাকে সে কথা, গলায় আপনার হাত বুলিয়ে দেব? রক্ষে করুন, রক্ষে করুন। যে নমুনা একটু আগে দেখিয়েছেন, আর আর হাত বুলিয়ে কাজ নেই। ঠিক এমনই এমনই ব্যথা লেগেছিল আমার, জানেন। আমাকেও যে গলা টিপে হত্যা করেছিল। কে কে হত্যা করেছিল আপনাকে? কে আবার? আপনার মতো এক পুরুষ। কিন্তু আমিও তাকে হত্যা করেছি, প্রতিশোধ নিয়েছি। অনেক আশা করে সে এই বাড়ি করেছিল। ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মনোমতো বিবাহিত প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে। নর্তকী অভিনেত্রী ভালোবাসা নাকি ভালোবাসাই নয়, কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থের লোভে কে আমাকে? বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল কে? আপনার কাহিনীটা শোনবার বড় ইচ্ছে হচ্ছে। আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে। বাংলাদেশে অনেক হতভাগিনীরই জীবনে এমন ঘটনা ঘটেছে। কি শুনবে সে পুরাতন কথা? কিন্তু তা যেন হলো। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তবে তবে আমার পিছনে আপনি লেগেছেন কেন? সব পুরুষই সমান, গোত্র এক। তাহলে আপনি চান যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাই? তা কেন যাবেন? থাকুন না। কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করেছিলেন, তারপরে আর থাকতে যে সাহস হচ্ছে না। এই না আপনার ভূতের ভয় নেই বলেছিলেন? ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতেই পারছেন, কিন্তু আপনার মতো পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি? আমি পেতনি? জানেন, একদিন আমাকে একটিবার রঙ্গমঞ্চে চোখের দেখা দেখবার জন্য হল ভরে যেত। তখনও তো আপনি পেতনি ছিলেন না। ভারী দুঃসাহস তো আপনার। এক্ষুনি যদি আবার আপনার গলা টিপে ধরি? সত্যি সত্যি ধরবেন নাকি? অসম্ভব নয় কিছু। শুনুন তাহলে, আমি এইমাত্র মনে মনে এক প্রকার স্থির করেছি, কি জানেন? কি? এ বাড়ি আমি ছাড়বো না। আমার হাতে মরতে চান নাকি? ক্ষতি কি? সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে। একদিন না একদিন তো সকলকেই মরতে হবে। তারপর প্রসঙ্গটা পাল্টে মহি প্রশ্ন করে, ঘরটা বড় অন্ধকার,
আলোটা জ্বালাবো? আলো জ্বালালেই আমাকে চলে যেতে হবে। তাই তো আমি চাই। কেন, আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না? না। বেশ, তবে আমি চললাম। মহি বাড়িটা ছেড়ে গেল না বটে, কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল। রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুর্নিবার প্রচেষ্টা জাগে। আচমকা ঘুমের মধ্যেই নিজের গলা দু হাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে। মা এসেছেন। তিনি বারবার ছেলেকে বলেছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে, কিন্তু মহি কোনো মতেই রাজি হয় না। দিনের বেলায় সে অত্যন্ত শান্তশিষ্ট, কোনো কিছু বোঝবার উপায় নেই। রাত্রি হলেই বাড়ে তার অস্থিরতা। অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে। কাউকে সহ্য করতে পারে না। এমনি করে কতদিন তুমি এখানে থাকবে? যতদিন না তুমি আমাকে হত্যা করছো। কিন্তু তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না। তবে আমাকে হত্যা করো, আমি আর সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক। তোমাকে হত্যাই আমি করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো, আমাকে মুক্তি দাও। কিন্তু পারে না সে মহিকে হত্যা করতে। প্রতি রাত্রের প্রতিজ্ঞা পরের রাত্রে শিথিল হয়ে যায়। একজন করে প্রতিজ্ঞা, একজন করে চেষ্টা। কাহিনীর শেষে দেখা গেল একদিন ভোরে মহির হিমশীতল মৃতদেহটা তার ঘরের যেতে পড়ে আছে। তার গলায় 10 আঙুলে সুস্পষ্ট দাগ। গলা টিপে শ্বাস রোধ করে কেউ তাকে হত্যা করেছে, কিন্তু কে? তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল। বাড়িটা আর ভাড়া হয়নি। শুনছিলেন নিহারঞ্জন গুপ্তর কাহিনী কুয়াশা। আজকে গল্প পাঠে আমার সাথে ছিল মেঘনা এবং অর্কজ। এমনই নতুন নতুন অডিও স্টোরি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। ভালো করে পুজো কাটান সকলে। শুভ দুর্গা পুজো।